দেশের সবথেকে বড় মেগা স্টার সাকিব ভাইয়া আমাকে নিয়ে আমাদের ফিল্ম নিয়ে লেখালেখি করলো। আমি আবার ওনার উপর একটু জেলাস ছিলাম শুরু থেকে। উনি মেহজাবিন আপু কেন ওনার সাথে প্রেম করে, বিয়ে করতেছে, এগুলা নিয়ে। প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মনে ভাঙা হবে ঘুরা ঘুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। কান যাত্রাটা আপনার কাছে কিরকম মনে হয়েছে? স্বপ্নের মতো ছিল? পুরাই একদম স্বপ্ন। ঈদ মোবারক। ইন্ডিপেন্ডেন্টের বিশেষ ঈদ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নিশা মাহমুদা। আর আমার সঙ্গে আজকে আছেন বিশেষ একজন অতিথি, যিনি সম্প্রতি বাংলাদেশকে এনে দিয়েছেন আন্তর্জাতিক সম্মাননা ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে, যার সিনেমা পেয়েছে স্পেশাল মেনশন। এতক্ষণে আপনারা হয়তো বুঝে গিয়েছেন তিনি আর কেউ নন, আদনান আল রাজীব পরিচালিত আলী সিনেমার আলী, যাকে আমরা আলামিন নামে চিনি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ এত ভালো একটি ইন্ট্রো দেওয়ার জন্য। ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, যেহেতু ঈদের প্রোগ্রাম, শুরুটা একটু ঈদের প্ল্যান দিয়ে শুরু করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার ঈদটা একটু আমার জন্য অন্যরকম, যে এত বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য নিয়ে আসলাম, আমার দেশের জন্য নিয়ে আসলাম। তো সবাই আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে, অনেক শুভকামনা জানাচ্ছে। সব মিলিয়ে এবার ঈদটা আমার একটু ভালো যাবে। তো আগের বারের ঈদগুলার থেকেও এটা একটু স্পেশাল মনে হচ্ছে। যেহেতু অন্যবারের থেকে এবারের ঈদটা একটু আলাদা, কারণ কান চলচ্চিত্র উৎসব। এক্স্যাক্টলি। তো এই কান যাত্রাটা আপনার কাছে কিরকম মনে হয়েছে? স্বপ্নের মতো ছিল? পুরাই একদম স্বপ্ন। একদম স্বপ্ন? হ্যাঁ, একদমই স্বপ্ন। স্বপ্নর ঘোর ভেঙেছে মনে হচ্ছে কিছুক্ষণ আগে। যখন রেড কার্পেটে হেঁটে যাচ্ছিলেন তখন কি মনে হয়েছে যে আমি নোয়াখালীর পোলা নাকি আমি হলিউড স্টার? আমি আসলে যখন আমি রেড কার্পেটে হাঁটছিলাম তখন আমার মনে হচ্ছিল যে এটা এই লাল গালিচাটা আসলে হাজার হাজার অ্যাক্টর অ্যাক্ট্রেস মডেলদের ড্রিম। তো আমি এই ড্রিম কখনোই কল্পনাও করি নাই, আমি কখনো স্বপ্নেও ভাবি নাই যে আমি এই জায়গায় আসবো অ্যাক্টিং নিয়ে, আমার ফিল্ম নিয়ে। তো মনে হচ্ছিল যে মানে মেঘ না চাইতেই বৃষ্টি, এই টাইপের কিছু মনে হচ্ছিল। কানে যখন গেলেন তখন আপনার থাকে না যে পছন্দের কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, এরকম কাউকে দেখেছেন? হ্যাঁ দেখেছি তো, আমি ঐশ্বরিয়া রায়কে দেখেছি দূর থেকে। তারপর ঈশান খাত্তারকে দেখেছিলাম, আমি ওনার সাথে ছবি তুলেছিলাম। তারপর আমি জাহ্নবী কাপুরকে দেখেছিলাম। তারপর আলিয়া ভাটকে দেখেছিলাম, আরও অনেককেই দেখেছিলাম। সেই সময়টা কেমন মনে হচ্ছিল? এই পুরাটাই আমার মনে হচ্ছিল যে আমি যেগুলো দেখেছিলাম রিলে, সেগুলো এখন রিয়েলে দেখছি। তো এটা স্বপ্নের মতো। আমার পুরাটা এই যে 15 দিনের একটা জার্নি ছিল আমার ফ্রান্সের কানে বা ফ্রান্সের অন্যান্য সকল জায়গায়, পুরাটাই আমার স্বপ্নের মতো ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আচ্ছা, এবার আসি একটু স্পেশাল মেনশনের জায়গাটায়। মাত্র 11টা চলচ্চিত্র ওখানে দেখানো হয়, সেই জায়গাটায় আপনার সিনেমা গেছে, ওই মুহূর্তের অনুভূতিটা কেমন ছিল? যখনই আমি শুনলাম যে আমার ফিল্ম ক্যান ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে, তাও আবার একদম হাই পজিশনে, তো তখন আমার আস্তে আস্তে মনে হচ্ছিল যে আমার মনে হয় অ্যাক্টিং হয়। তো এর আগেও পর্যন্ত আমি একদমই শিওর ছিলাম না যে আমার অ্যাক্টিং হয়েছে না হয়েছে, আমি কি অ্যাক্টিং করলাম না করলাম। আমার এই অ্যাক্টিং আবার কান ফিল্ম ফেস্টিভ্যালে চলে গেল, আবার স্পেশাল মেনশনও হয়ে গেল। এটা নিয়ে একটু টেনশনে আছি যে আসলে মনে হয় খুব ভালো অভিনয় করেছি। যেহেতু অভিনয়ের প্রসঙ্গটা আসলো, তাহলে একটু জানতে চাই অভিনয় করার সময়ের এক্সপিরিয়েন্স কেমন ছিল? এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, আবার খারাপও ছিল। খারাপ ছিল বলতে মানে যখন আমাদের শুটিংটা হয়েছিল তখন ছিল নভেম্বর ডিসেম্বর মাস, অনেক শীত। তো আপনারা হয়তো একটা পোস্টার দেখেছিলেন যেটাতে আমি ডুবে যাচ্ছি এভাবে শাপলা বিলে। তো তখন একদম অতিরিক্ত ঠান্ডা ছিল, সিলেটের শাপলা বিলে শুটিংটি হয়েছিল। তো আমার ওই সিনটি করতে আমার খুব কষ্ট হয়েছিল। আমার যখন আমি আফসোস করছিলাম যে কেন এই সাইন করলাম, কেন এই ফিল্মটা আমি করতেছি, কিন্তু আমি জানতাম না যে এই ফিল্ম এত বিগ কিছু হয়ে যাবে। এখান থেকে একটু জানতে চাই এই ফিল্মে যুক্ত হলেন কিভাবে, মানে শুরুর গল্পটা? একদিন আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আড্ডা দিচ্ছিলাম আমাদের একদম গ্রামের একটা টঙের দোকানে বসে মজা করতেছিলাম সবাই মিলে। তো হুট করে আমাদের আদনান ভাইয়ার কাস্টিং ডিরেক্টর যে রাসেল, ও আমাকে কল দিল
তো আমি প্রথমে ভেবেছি যে এটা নর্মাল কোনো ফিল্ম হবে, দেশীয় কোনো, আমরা যেরকম নাটকের দেখি, ছোট ছোট ফিল্ম দেখি, ড্রামা টাইপের, আমি ভাবছিলাম ওটা। আর আমি নর্মালি কখনো অ্যাক্টিং করি নাই, তো আর আমাকে দেখে অ্যাক্টর মনে হয় না, যদিও আমি জানি এটা। তো আমি ওকে মানে না বলতে চেয়েও না বলি নাই, ওই জন্য আমি ওকে বলছি যে আচ্ছা ঠিক আছে দেখি, তুমি লিঙ্কটা দাও ওনার মানে ডিরেক্টরের। যখনই দেখলাম লিঙ্ক দেওয়ার পর এটা আদনান আল রাজীব ভাইয়ার প্রোফাইলের লিঙ্ক, তখনই আমি শকড, কিরে ওনার ফিল্ম, উনি তো মেহজাবিন আপুর বয়ফ্রেন্ড। আমি আবার ওনার উপর একটু জেলাস ছিলাম শুরু থেকে, উনি মেহজাবিন আপু কেন ওনার সাথে প্রেম করে, বিয়ে করতেছে, এগুলো নিয়ে। হ্যাঁ, তারপর সাধারণত আমি বললাম হ্যাঁ আমি আসতেছি। আমি আসার আগে নাকি আরও 15-16 জনের সাথে অডিশন, 15-16 জন 30 জনের মতো মানে অডিশন নিয়েছিল। তো ওনারা আমাকে দেখেছিল একটি ইন্টারভিউতে, একটি টিভি চ্যানেলে। তো ইন্টারভিউটাতে দেখে আদনান ভাইয়া আমাকে পছন্দ করেছিল, আমার ফেস, তারপর আমার চুল সব মিলিয়ে ওনারা এই আলীকে চাচ্ছিল, আপনার সামনে এখন যে আলী, এই আলীকে চাচ্ছিল। তো ব্যাটে বলে একদম মিলে গেছে। দেন আদনান আল রাজীব উনি কি জানেন যে আপনি জেলাস ছিলেন? হ্যাঁ, আমি পরে বলছি তো, আমি যখন আলী যখন কানে সিলেক্টেড হলো, তখন উনি আমাকে ওনার বাসায় ইনভাইট করেছিল ডিনারের জন্য। মেহজাবিন আপুর সামনে আমি এটা বলেছিলাম, শুরুটা জিজ্ঞেস করেছিল মেহজাবিন আপু আমার কাছ থেকে একটু এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়েছিল নিজে নিজে বসে। তো তখন আমি এগুলা বলেছিলাম, সবাই অনেক হাসাহাসি করলো, আমরা গান করলাম, আড্ডা দিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ডিরেক্টর হিসেবে আদনান আল রাজীব মজার নাকি খুব কড়া কঠিন মানুষ? উনি 100-তে 100, না হলে কি ওনার প্রথম ফিল্ম, প্রথম জিনিসে এত বড় কিছুতে যাইতো? উনি যখনই, আমি নর্মালি মানুষের ভুল হয়, তো উনি আমার কাছ থেকে মানে ন্যাচারাল অ্যাক্টিংটা চেয়েছিল, যেন মানে কোনো অ্যাক্টিং না মনে হয়, ন্যাচারালি আমি যেমন, উনি ওই অভিনয়টাই আমার কাছ থেকে চেয়েছিল। তো যখনই আমার একটু ভুল হইতো, তো উনি তখন আমাকে বলতো যে খুব ভালো হয়েছে, আরেকবার করো তো দেখি এর থেকেও ভালো হয় কিনা। তো উনি আমাকে এগুলো বলে বলে আমার কাছ থেকে সব অ্যাক্টিং বের করে নিয়েছে। এই প্রশ্নটা আমি একটু পরেই করতাম যে আলী এবং আলামিন দুটো চরিত্রের কি কি মিল আছে, কি কি অমিল আছে? দুজনেই গান করে, এটা একদম মিল। তারপর অনেকেই মনে করে এটা আমার বায়োগ্রাফি টাইপের কিছু, বাট না, একদমই না, একটুও মিল নেই। তবে কিছু কিছু মিল আছে যেগুলোর কারণে মানুষ ভাবে যে অনেকেই লেখালেখি করতেছে যেটা আমার বায়োগ্রাফি কিনা, তো না, এটা আমার বায়োগ্রাফি না। আচ্ছা, যেহেতু গানের প্রসঙ্গ আসলো, আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দুটো লাইন শুনতে চাই। যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে আমার হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। থ্যাংক ইউ। এই প্রতিভার রহস্য কি? এই প্রতিভার রহস্য তো আমার নিজেরও জানা নাই কিভাবে হয় এটা। তো আমার নর্মালি গলা অনেক চিকন ছিল যখন আমার বয়স অনেক কম, তো তখন থেকেই আমি ট্রাই করতে থাকলাম যে কিভাবে এই চিকন গলাটাকে রাখা যায়, কিভাবে একটু সুরের মাধ্যমে ধরে রাখা যায়, চর্চা করতে করতে হয়ে গেল। আচ্ছা, আপনার এই আলী সিনেমাটা নিয়ে সম্প্রতি শাকিব খান ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। হ্যাঁ, আমি দেখেছি। দেখেছেন? হ্যাঁ। এটা নিয়ে আপনার কি মনে হয়েছে? ওই মুহূর্তের অনুভূতি কি, যে বাংলাদেশের একমাত্র মেগা স্টার, সুপারস্টার আপনাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন? তখন আমি কান শহর থেকে আমি প্যারিসের উদ্দেশ্যে ট্রেনে আসতেছিলাম, তখন আমি দেখি এই নিউজটা। অনেক নিউজ দেখেছি, সবাই আমাকে নিয়ে নিউজ করতেছে, আলীকে নিয়ে নিউজ করতেছে, আদনান ভাইকে নিয়ে নিউজ করতেছে। এর মাঝখানে দেখলাম যে শাকিব খান ভাইয়াও লিখেছে। এটা দেখে আমার অনেক প্রাউড ফিল হয়েছে যে কি এত দেশের সব থেকে বড় মেগা স্টার শাকিব ভাইয়া আমাকে নিয়ে, আমাদের ফিল্ম নিয়ে লেখালেখি করলো। তো নিঃসন্দেহে এটা অনেক
প্রাইড মোমেন্ট আমাদের জন্য, দেশের জন্য। শাকিব খানের জন্য, যেহেতু উনি আপনাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, ওনাকে ডেডিকেট করে দুটো লাইন শুনতে চাই, ওনার কোনো সিনেমার গান। তুফানের একটা গান আমার এখন মনে আসছে, লাগে উড়াধুরা। এটা আমি একবার পোস্ট করেছিলাম কভার করে, আমার মেল ফিমেল গলা এবং কোরাস সব মিলিয়ে। এটাতে অনেক মিলিয়ন ভিউ হয়েছিল আমার পেজে, তো একটু ট্রাই করছি, ভুল হলে ক্ষমা করবেন, আর অডিয়েন্সও ক্ষমা করবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। সজনী সজনী তোমারে দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া, সোহাগ চাঁদ বদনে ঘুঙুর পায়ে দিয়া নাচো সখী তোমারে দেখি পরানো ভরিয়া, আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায়, মামলা হইলে পরে দেখা নিব থানায়, রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। ও সখা গো প্রেমে মোর দিও না ধরা, ধরা দিলে তোমার মনে ভাঙ্গা হবে গুড়া গুড়া, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। থ্যাংক ইউ। আলিতে কাজ করার সময় শুটিং এর কোনো মজার এক্সপিরিয়েন্স? মজার ছিল, অনেক মজার ছিল, আমরা অনেক মজা করেছি। আমাদের লাইন প্রডিউসার নিকিতা আপু ছিল, ওনার সাথে খুব ভালো সময় কেটেছিল মজার। তারপর আমি অনেক দুষ্টামি করি নর্মালি, অনেক সবার কাজে আমার নাক গলাতে হয়। যেমন আর্ট ডিরেক্টর ভাইয়া, আমাদের শিহাব ভাইয়া, উনি কিছু একটা করতেছে, তো আমি একটু আর্টও করি, তো ওনার এগুলা দেখলে মানে মনে হয় যে মানে আমার নিজের একদম ঘরের কিছু মনে হয় যে একটু যাই, তো উনি বলতো কি তোমার কাজ তুমি করো, তোমার অ্যাক্টিংয়ে তুমি ফোকাস করো, তো এগুলা নিয়ে অনেক মজার স্মৃতি আছে আর কি। আচ্ছা, আপনি আজকে খুব সুন্দর একটি ড্রেস পরে এসেছেন। সুন্দর তাই না? হ্যাঁ, আপনার কোটের ওই ফুলটা আমি দেখছিলাম। হ্যাঁ, এই ড্রেসটার স্পেশালিটি কি? এটার স্পেশালিটি হলো এটা আমি নিজে ডিজাইন করেছি, এবং এটা পরে আমি কানে আমার ফিল্মের যেদিন আমাদের রেজাল্ট দিয়েছিল আমাদের, এবং ক্লোজিং সিরিমনি যেদিন, ওদিন আমি এটা করেছিলাম, এবং এটা অনেক ভাইরাল হয়েছে। আপনি দেখেছেন কিনা আমি জানি না, আমি এটার ভিডিও মেক করেছিলাম। আচ্ছা, তার মানে আপনি একজন ডিজাইনারও। এই যেমন ভাবেন আপনি। আর কি কি গুণ আছে আপনার? আমি অনেক ভালো, আমি রান্না করতে পারি খুব ভালো। হ্যাঁ, আমি আর্ট করি, তারপর গান গাই, এখন অ্যাক্টিংও করছি। আচ্ছা, যেহেতু রান্নার প্রসঙ্গ এলো, ঈদে স্পেশাল কিছু রান্না করেছেন? হ্যাঁ, আমি বিফ সিজলিং করেছি, এটা অনেক মজার ছিল। ওকে, আমাদেরও একদিন রান্না করে খাওয়াতে হবে। ইনশাল্লাহ অবশ্যই আমি একদিন আপনাকে রান্না করে খাওয়াবো। আচ্ছা, আপনি আমাদের এখানে এসেছেন নোয়াখালী থেকে, যতটুকু আমি জানি। হ্যাঁ, সরাসরি নোয়াখালী থেকে ইন্ডিপেন্ডেন্টের স্টুডিওতে। হ্যাঁ। টায়ার্ড লাগছে না? হ্যাঁ, অনেক টায়ার্ড লাগছে, বাট ভালো লাগছে আপনাদের আতিথেয়তা। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি এই টায়ার্ডনেস দূর করার জন্য নিজেকে রিফ্রেশ রাখেন কিভাবে? চা খাই অনেক বেশি, সারাদিন চা খাই 6-7টা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আলামিন সম্পর্কে এমন কোনো ইনফরমেশন আছে যেটা আমাদের দর্শকরা শুনতে খুব আগ্রহ বোধ করবে? আমি তো সব কিছুই আমার খালি খোলা খাতা হয়ে গেছে, সব বলে দিই যাই আসে মুখে, তো আপাতত মনে আসছে না, আসলে অবশ্যই জানাবো। আলামিনের ফিউচার প্ল্যান কি? আমার ফিউচার প্ল্যান হলো আমি নিজেকে একজন স্টাবলিশ মানুষ হিসেবে দেখতে চাই, যেভাবেই হোক, অ্যাক্টিং দিয়ে হোক বা গান দিয়ে হোক বা অন্যান্য কোনো সোর্সে হোক, এইটাই প্ল্যান। আমি চাইবো একজন প্রতিষ্ঠিত মানুষ হতে। আচ্ছা, এবার একটু পরিবারের দিকে আসি। ফ্যামিলির রিয়াকশন কি ছিল যখন আপনি কানে গেলেন? সবাই তো অনেক এক্সাইটেড। আমি তো একটু গ্রামে থাকি, গ্রাম পছন্দ, তো ওদিকের মানুষ একটু কান একটু কম বোঝে, বাট ফ্রান্স খুব ভালো বোঝে। হ্যাঁ, যদি শুনে যে ফ্রান্স যাচ্ছে, এলাকার মানুষ তো কীভাবে কি হচ্ছে, ছেলেটা ফ্রান্স চলে যাচ্ছে হুট করে, এটা নিয়ে প্রচুর মানে এক্সাইটমেন্ট। তো শত্রু আছে অনেক যারা এটা সহ্য করতে পারে না, তো এটা না বলি আর কি। আচ্ছা, আমি কানে গিয়েছিলাম, এটা যদি নোয়াখালীর ভাষায় বলতে হয় কিভাবে বলবেন? আমি কানে গেছিলাম। আচ্ছা, আলী তো কান চলচ্চিত্র উৎসবে গেল, আমরা দর্শকরা আলী কবে দেখতে পাবো? খুব শীঘ্রই দেখতে পাবেন, তবে আমি এখনো শিওর বলতে পারছি না যেটা কবে দেখতে পাবেন। তো এই ফিল্মটা নিয়ে আমাদের অনেক আশা, অনেক প্ল্যান আছে আদনান ভাইয়ার, তো দেখা যাক কি হয়। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
ওয়েল দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আশা করি ভালো লেগেছে। আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইন্ডিপেন্ডেন্টের সঙ্গেই থাকবেন। ঈদ মোবারক।